उत्तरी दिनाजपुर के इस्लामपुर के एक प्राइवेट हॉस्पिटल में एक महिला की मौत से सनसनी फैल गई है। मृतका के परिवार का आरोप है कि डॉक्टर की लापरवाही से मौत हुई है। घटना को लेकर परिवार वालों ने प्राइवेट हॉस्पिटल के सामने प्रोटेस्ट किया। हालांकि आरोपी डॉक्टर ने सभी आरोपों से इनकार किया है। मंगलवार रात इस्लामपुर के एक प्राइवेट हॉस्पिटल में एक महिला की मौत को लेकर काफी तनाव था। मृतका के परिवार का आरोप है कि डॉक्टर की लापरवाही और गलत इलाज की वजह से ये दुखद घटना हुई। परिवार वालों का आरोप है कि बच्चे को जन्म देने के बाद महिला की हालत बिगड़ गई थी, लेकिन उन्हें समय पर इसकी जानकारी नहीं दी गई। बाद में जब उसे इस्लामपुर सब डिस्ट्रिक्ट हॉस्पिटल ले जाया गया तो डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। मौत की खबर फैलते ही परिवार वाले और रिश्तेदार गुस्से में आ गए। प्राइवेट हॉस्पिटल के सामने प्रोटेस्ट करने के अलावा इस्लामपुर पुलिस स्टेशन में आरोपी डॉक्टर के खिलाफ लिखित शिकायत भी दर्ज कराई गई। दूसरी तरफ डॉक्टर का दावा है कि सर्जरी से पहले मां की फिजिकल कंडीशन नॉर्मल थी और एक हेल्दी बच्चे का जन्म हुआ, लेकिन सर्जरी के बाद मां को अचानक ब्लड प्रेशर की गंभीर प्रॉब्लम हो गई। हालांकि उन्हें बचाने के लिए सभी जरूरी इलाज और कोशिशें की गई, लेकिन हालत बिगड़ने पर उन्हें जल्दी से इस्लामपुर सब डिस्ट्रिक्ट हॉस्पिटल में ट्रांसफर कर दिया गया। इस बीच पुलिस ने बॉडी को पोस्टमार्टम के लिए इस्लामपुर हॉस्पिटल के मुर्दाघर में भेज दिया है। परिवार की शिकायत के आधार पर इस्लामपुर पुलिस ने घटना की जांच शुरू कर दी है। इलाज में कोई लापरवाही हुई है या नहीं, ये जांच और पोस्टमार्टम रिपोर्ट मिलने के बाद ही साफ होगा। আমার দিদি ডেলিভারি দিয়েছিল, এসমেন্টের কাছে দেখাইছিল, কোনো আলট্রাসাউন্ড রিপোর্ট দেয়নি। পরে ব্যথা হচ্ছিল, বুকের ব্যথা, টাইমও চলে আসছিল, যেন আমরা এখানে দেখাই, নানাকে এসে দেখাই। ইনি রিপোর্ট করানোর পর 3 দিন পর ডেট দেয়। তো দিদি ব্যথা কমছিল না, যেন আবার আমরা এখানে দেখাই। দেখানোর বাদে ওনারা আমাদেরকে আজকে ডেট আছে অ্যাডমিশনের কথা, অ্যাডমিশন এখানে রিপোর্টও করায়। করানোর মধ্যে সকালে আমরা এখানে অ্যাডমিশন করাই, কিন্তু ওনারা বলছে নর্মাল হবে, সব ঠিক আছে। বলার পর রিপোর্ট করানোর পর কিছুক্ষণ আগে ওনারা ডেলিভারি করানোর পর তখনও পর্যন্ত বলছে নর্মালি আছে, কিছু প্রবলেম হবে না, আমি রিস্কটা নিচ্ছি, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। যদি বলতে একবারও প্রবলেম, আমরা যেটা বেটার ট্রিটমেন্টে একবারও বলেনি যে আমি এটাতে কম্পিটেন্ট না, আমাকে একটু কিছু আপনি অন্য ফাদার নিতে পারেন, কোনো পরামর্শ নিতে পারেন, এমন কিছু বলেনি। নিজের রিস্কটা নিচ্ছে যে না সব ঠিক আছে, সব নর্মাল আছে। শুধু কোন ডাক্তার ছিল? ডক্টর দেবু মন্ডল ছিল। পুরো রিস্কটা নিচ্ছে উনি, যে পেশেন্ট ঠিক আছে, ঠিক থাকবে, একবারও বলেনি যে পেশেন্টের লাইফের ব্যাপারে রিস্ক আছে কোনো, তাহলে আমরা বেটার ট্রিটমেন্টে যাই, এমন কোনো কিছু বলেনি। রিপোর্ট একবার করা আছে, রিপোর্টের উপর বেস করে বলতেছে উনি যে না সব নর্মাল ছিল, কোনো ব্যাপার না। এখন আমি কি করবো, ন্যাচারাল হতেই পারে। উনি ডাক্তার, একটা ডিগ্রি আছে ওনার কাছে, তাহলে উনি এটা কি করে করতে পারে? যদি একটু রিস্কের ব্যাপার থাকতো আমরা অফারে যেতাম। উনি একবারও এই কথাটা বলেনি যে রিস্কের ব্যাপার আছে বা লাইফের রিস্কের ব্যাপার আছে। নর্মাল কোনো রিস্কের ব্যাপার বলেনি, জাস্ট একটা লোডিং করে আমাদের পেশেন্টের কাউকে নিয়ে যায়নি, জাস্ট উইদাউট ইসাতে বাচ্চাটাকে দিয়ে আমাদের হাতে নিয়ে চলে গেল ইসলামপুর হসপিটালে। কোন হসপিটালে বলেও নি, কোথায় নিয়ে গেছে সেটা বলেনি, না বলেনি। কখন সিজার হয়? সিজার 8:42 মোটামুটি 8:10 ঢুকাইছে, 8:10 ওটিতে ঢুকাইছে। 8:42 সিজার হওয়ার বাদে সাথে নিয়ে চলে গেছে ইসলামপুর হসপিটালে। কাউকে বলানি কিছু নাই, না অ্যাম্বুলেন্সে বসা নিয়ে চলে গেছে। আমাদের পেশেন্টের বাড়িতে কেউ জানে না কোথায় আছে, আমরা খুঁজছি কোথায় আছে। লাস্টে যখন এই হসপিটালে গেলাম তখন বললো যে পেশেন্টটাকে কে আছে বাইরে লোক বলেন, তখন আমি যাই সবকিছু লিখালাম। ইনি এত বড় রিস্কটা কি করে নিল? আমার কথা হচ্ছে এটা একবার তো বলতে পারতো যে একটি পরামর্শ নেন, আমরা ফার্দার টাইম তো ছিল, ডেট তো হয়নি, ডেলিভারি ডেট। উনি কি করে এই রিস্কটা নিল? আপনার কি মনে হচ্ছে? না আপনার সামনে নিয়ে গেল, আমাদের সামনে নিয়ে চলে গেছে ডিরেক্ট। কোথা থেকে নিয়ে গেছে ওটা জানি না আমরা। আপনার কি মনে হচ্ছে ভুল চিকিৎসায় মারা গেছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে কেন কি ওনারা আগে চিকিৎসা করে নিত। ভুল চিকিৎসা মারা গেছে, ভুল চিকিৎসা হয়েছে। কেন কি ওনারা কোনো বলেনি, কোনো পরামর্শের কথা বলেনি, উনি রিস্কটা নিজে নিচ্ছে যে না হ্যাঁ সব ঠিক আছে। উনি একটা ডাক্তার হয়ে কি করে এটা করতে পারলো? আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ডাক্তারের শাস্তি হোক, ডাক্তার এখন থেকে পেশেন্টকে বাঁচাতে, পেশেন্ট বাঁচাতে পারবে, কিন্তু হ্যাঁ আমি চাই না। কি নাম আপনার? লাইসেন্সটা ওনার ক্যান্সেল হবে, কেন রিস্কটা কেন নিবে? পেশেন্টটা কোথায় এখন? পেশেন্ট এখন হসপিটালে আছে। মারা গেছে কি? হ্যাঁ মারা গেছে, তখন এখানে মারা গেছে। আমি হসপিটালে জিজ্ঞাসা করছি, ওখান থেকে আমাকে ডাইরেক্টলি বলছে ডেথ হয়ে গেছিল এখানেই, ওখানে কোনো অপশন ছিল না বাঁচানোর। এত বড় রিস্কটা ওরা কি করে করলো? নার্সিং হোম কর্তৃপক্ষ দায়ী, প্লাস ডাক্তার দায়ী, দুজনেই দায়ী আছে এখানে। নার্সিং হোম কর্তৃপক্ষ, ডেট নার্সিং হোমে হয়েছে। এরা এখান থেকে কিছু না বলে নিয়ে চলে গেছে হসপিটালে। আমার নাম মিঠু চক্রবর্তী। কি হয়েছে? আমি তো তা 3 দিন আগে আমি শুনলাম ব্যথা উঠছে, তারপরে ওরা নার্সিংয়ে ভর্তি করছে। 3 দিন আগে ডাক্তার ভর্তি করার বলে কি এস মন্ডল বলে আলট্রাসাউন্ড করে নাই, ভুল চিকিৎসা দিচ্ছে। বাচ্চার বলে কিডনিকে প্রবলেম, শ্বাসের প্রবলেম, বাচ্চার প্রবলেম হবে, তাহলে তোমরা এখন যদি বাচ্চাটা নিয়ে মানে অপারেশন সিজার করে দাও তাহলে তোমাদের পেশেন্ট ভালো হয়ে যাবে। তখন আমরা বাড়িতে যাওয়ার ডিসিশন নিলাম, আমার বোনের জামাই ওরা, তাহলে যাতে তুমি বাড়িতে নিয়ে যাবে, এত শ্বাসকষ্ট হচ্ছে, এত যাতে ব্যথা হচ্ছে, তাহলে
তাহলে এটাই নিয়ে আবার আসছে এখানটায়। এখানে আসার পরে একটা রিপোর্ট লাগবার 3 বার আজকে কখন নিয়ে আসছিল এডমিট করছিলাম? 11:30 দিকে নিয়ে আসছে, খালি রিপোর্টই দিয়ে যাচ্ছে 7,000 টাকা 6,000 টাকা, এখানে দাও টাকা ওখানে দাও টাকা, রিপোর্টে তোরা বল যে আমরা পারবো না, আমার মানে পেশেন্টের অবস্থা ভালো না, তাহলে আমরা অন্য ব্যবস্থা করি। কিচ্ছু বলে না, আমরা খালি জিজ্ঞেস করি কী ব্যাপার, কখন হবে, বা পেশেন্ট পারতেছে না থাকতে ব্যথায়, কখন হবে, বলে আমরা শিলিগুড়িতে রিপোর্ট পাঠাইছি, রিপোর্ট আসবে তারপরে ওটিভি হবে। তো এই কথা বলে যাচ্ছে, তো আমরা তাও বলছি কী ব্যাপার, কী হলো কী হলো। আর এখানটা হলো, এখানে এক নম্বর কথা হলো আমার বোনের বাড়ির পাশে আজকে কি হচ্ছে? আজকে হ্যাঁ কি বলো? তারপরে মানে এখানে ওটিটা মানে আমার বোনের বাড়ির পাশে এ হলো এখানে কাজ করে, ওর নাম হলো, ওর নাম কি, তো ও বললো আমি এখানে যেতে থাকি, তাহলে আমি এখানে আছি ভালো হবে, হ্যাঁ, তাহলে এখানে করো। তো আমরা এখানে নিরাপত্তার জন্য আনছি ওকে। এখানে আমরা বলি কী ব্যাপার এখনো হচ্ছে না কেন, কয় রিপোর্ট আসবে তারপরে হবে, রিপোর্ট আসবে তারপরে হবে। তারপরে 8:10 নিয়ে গেল পেশেন্টকে ওটিতে নিয়ে যাবে, 8:42 বাচ্চাকে নিয়ে আসে দিল। বাচ্চাকে নিয়ে এসে দেওয়ার পরে বলে আমরা তো বাচ্চা নিয়ে বসে আছি 10 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে বসে আছি, থাকার পরে কিছুক্ষণ পরে আমরা উপরে বাচ্চা নিয়ে চলে গেলাম। নিজের পরে বলে কি বোনের জামাইকে ডাকে তাড়াতাড়ি আসো, কী হলো কিছু বলে না, তাড়াতাড়ি করে নিয়ে আমরা মানে চেয়ারে করে নিয়ে দৌড়ায় নিয়ে চলে গেল হসপিটালে, কিচ্ছু জানলাম না আমরা। বাচ্চা কেমন আছে? বাচ্চা ভালো আছে। আর বাচ্চার মা যে পেশেন্ট ছিল? বাচ্চার মা মারা গেছে এখানটায় নার্সিংহোমে। ছিল ক্রিটিক্যাল আছে বা কোনো কিছু আছে, কিছু বলেছিল, আমি বলেছিলাম যে ঠিক হবে স্যার, বললে আমি ঠিক করবো। তারপর কি হলো? ঠিক আছে, তারপরে কি সব কিছু বললো ঠিক আছে, তারপরে বাচ্চাও ঠিক হলো। দিদি কি হয়? দিদি আপনার নাম কি? আপনার নাম কি? দিদি ধরো ধরো ধরো, আপনার নাম কি? আমার নাম সামনে ওনার ওয়াইফ, আমি ওনার হাজবেন্ড? ও আমার ওয়াইফ, পেশেন্টটা কি এখানে মারা গেছিল? এইখানে মারা গেছিল, এখন পেশেন্টটা কোথায়? কোথায় নিয়ে চলে গেছে? আপনাদের সামনে নিয়ে গেছে? আপনাদের সামনে নিয়ে গেছে? হ্যাঁ, আমার সামনে নিয়ে যায়নি, হ্যাঁ? আমাকে বলে বাঁচাইছো, আমি তো হ্যাঁ বাঁচাতে চাইতো, তাহলে বাঁচাবো না। যখন নিয়ে যায় তো আপনাকে তখন আমাকে বলে নাই, চুপচাপ আমি দেখলাম যে আমি দেখে কি ব্যাপার এরকম হচ্ছে কেন। না পেশেন্টটা কি নিয়ে আসছিলেন এখানে? এখানে ভর্তি কি নিয়ে করছিলেন? আরে আমার তো ডেলিভারির জন্য কি কারণ? ডেলিভারি? হ্যাঁ, ডেলিভারি তো এমন কি হলো? আবার এমন কি হলো মানে আমার যেগুলো প্রবলেম ছিল সব তো বললাম না, ঠিক আছে, যে আমার ওয়াইফের বুকে ব্যথা হচ্ছে, ঠিক আছে। কে আমাদের এখানটায় মিসেস বর্ণা মণ্ডল বলে একজন পেশেন্ট, আগে ওনার একটা সন্তান আছে, এটা সেকেন্ড ডেলিভারি নিয়ে এখানে ভর্তি হয়েছিল। কালকে ওনার ইলেকটিভ সিজারিয়ান সেকশনের ডেট দেওয়া ছিল। ওনার যেটা মেইন সমস্যা ছিল সেটা হচ্ছে ওনার যে সন্তান যিনি হয়েছে পেটে থাকা অবস্থায়, যেটা আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছিল যে একদিকের কিডনিটা মানে বাচ্চাদের মায়ের পেটের মধ্যে প্রস্রাব ঠিক করে বেরোচ্ছিল না, ফলে কী হচ্ছিল একটা দিকে কিডনি নষ্ট হতে শুরু করছিল। ওই হিসাবে তখন আমরা চাইল্ড স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে কালকে আমরা হচ্ছে ইলেকটিভ সিজারিয়ান সেকশনের জন্য পুট আপ করা হয়েছিল। তার আগে ওনার যত সব যাবতীয় রিপোর্ট উনি যে আগে যেখানে দেখাচ্ছিলেন যে ডাক্তারবাবুকে, ওনার সব রিপোর্ট এগুলো সব করা হয়ে দেখেছিলাম নর্মাল ছিল, প্লাস ওনার একটা বুকে ব্যথা নিয়ে কমপ্লেন ছিল, তো একটা ইসিজি করা হয়েছিল, ইসিজিটা নর্মাল এসেছিল। তো কালকে যখন সিজন সেকশন শুরু করা হয়েছিল তখন আনইভেন্টফুল ছিল, বেবিও ঠিকঠাক স্মুথলি বেরিয়ে গেল, বেবিও ট্রাই করলো। তারপর বেবি আউট হওয়ার পর হঠাৎ করে ওনার বিপিটা ড্রাস্টিক্যালি ফল হতে শুরু করলো, সাথে স্যাচুরেশন লেভেল যেটা হয় মানে একটা মানুষের মধ্যে অক্সিজেনের মাত্রা কতটা আছে সেটাও ড্রাস্টিক্যালি ফল করতে শুরু করলো, ঠিক আছে। আমি তো এদিকে হচ্ছে বেবি আউট করার পর বাকি সিজন সেকশন যে প্রসেসগুলো আছে মানে বিভিন্ন লেয়ারে যে সেলাই করা, ওগুলো তো আমি এদিকে করছিলামই। সাথে ইনি হচ্ছে ডক্টর কিংশুক পাল, ইনি অ্যানেস্থেসিস্ট, ইনি হচ্ছে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া করেছিলেন, আর ইনি আমার টিমের মধ্যে ছিলেন ওটির মধ্যে। তো অ্যানেস্থেসিয়া রিলেটেড যা আছে ওনার যে ফল করেছিলেন, ইনি যা ট্রিটমেন্ট করেছিলেন সেটা ইনি পেটে বলতে পারবেন। একটা বিপি ফল হয়, যে বিপিটা আমরা বাড়ানোর চেষ্টা করি আমাদের মেডিসিনস দিয়ে, কিন্তু বারবার অলমোস্ট আমরা 20 to 25 মিনিটস বিপি বাড়ানোর ওষুধ দেওয়ার পরেও বিপিটা কিন্তু বাড়েনি। ওটাতে যে সাইন্স অ্যান্ড সিমটমস দেখে আমরা ডিসিশন নিলাম যে মানে পেশেন্টটার সেফটির জন্য পেশেন্টটাকে ইন্টিউবেট করতে হবে, ভেন্টিলেশনে দিতে হবে। তো আমরা ইমিডিয়েটলি পেশেন্টটাকে ইন্টিউবেশনে এয়ারওয়ে সিকিউর করে আমরা বিপি বাড়ানোর মেডিসিন স্যালাইনের মাধ্যমে চালানো শুরু করি।
হাউএভার ওর পরেও হচ্ছে যেটা দেখা গেল যে সিমটমস যেগুলো হার্ট ফেলিয়ারের দিকে যায় ওগুলো দেখা যায়, যার মধ্যে পালমোনারি ইডিমা আর টিউবের মধ্যে থেকে ফুসফুসের মধ্যে থেকে জল জমাটা শুরু হয়েছিল। So, এই পজিশনে আমরা এয়ারওয়ে সিকিউর করে যতটা প্রেশার বাড়ানো যেতে পারে আমাদের ওটির মধ্যে সাধন দিয়ে ওগুলো বাড়িয়ে ইমিডিয়েটলি ডিসিশন নেওয়া হলো যে ইসলামপুর আইএসডিএচে এইচডিওতে ট্রান্সফার করার জন্য, যার জন্য তৎপরতার সাথে অ্যাম্বুলেন্সও রেডি ছিল অ্যান্ড আমরা পেশেন্টটাকে ভেন্টিলেট করে করে মানে একটা যে ভেন্টিলেশনের যে ব্যাগ মাস্ক থাকে ব্যাগ মাস্ক করে আমরা এমার্জেন্সি অবধি নিয়ে গিয়ে এইচডিওতে নিয়ে গেছিলাম। So, যে ফিচার্সগুলো ছিল ওগুলো একটা হার্ট ফেলিয়ারের মতনই মনে হচ্ছিল, যার জন্য ইনটিউবেশন, এয়ারওয়ে সিকিউর আর বিপি বাড়ানোর মেডিকেশনগুলো দেওয়া হয়েছিল। বাট আনফর্চুনেটলি ওই সময় বিপিটা অতটাও বাড়ানো যায়নি যতটা আমরা চেষ্টা করছিলাম। ডাক্তারবাবু বলছিলাম এই যে মানে পেশেন্ট পার্টি যে অভিযোগ করছে যে পেশেন্টটা এখানেই মারা গেছে নার্সিংহোমে। ওইটা দেখুন, পেশেন্টকে ওটা আমি বলছি কারণ সাথে আমি গেছিলাম, পেশেন্টের সাথে, ঠিক আছে, গেছিলো তখন গ্যাসপিং কন্ডিশনে গেছিলো। গ্যাসপিং মানে তখন ওই শেষ মুহূর্তে যেটা এরকম করে গ্যাসপিং কন্ডিশনে গেছিলো, সেটা কিন্তু ওখানকার যে এমার্জেন্সি ডক্টর আছেন উনি ওখান থেকে অ্যাডমিশনের সময় নোট দিয়েছে পেশেন্ট হচ্ছে গ্যাসপিং। এবার এইটা হতে পারে যে দেখুন ওখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওখানে লিফটও কাজ করে না, ওখান থেকে অনেকটা ঘুরিয়ে আমাদের এইচডিউ তুলতে হয়েছে, সেই সময়টাতে হয়তো ডেথ হতে পারে। এমার্জেন্সি পর্যন্ত কিন্তু ঠিক আছে, এমার্জেন্সিতে পেশেন্ট ঢুকেছে, সাথে আমিও ঢুকেছি। যে ডাক্তারবাবু এমার্জেন্সি ছিলেন উনি পেশেন্টকে দেখেছেন যে এইচডিউতে। পেশেন্ট পার্টির একটা অভিযোগ ছিল যে ভুল চিকিৎসায় মারা গেছে এবং যখন এখান থেকে নিয়ে যায় পেশেন্ট পার্টিকে না জানিয়ে নিয়ে যাওয়া হয়, এবং যখন পর্যন্ত ওটিতে ঢোকার আগে পেশেন্ট পার্টি সব ঠিকঠাক ছিল, আপনারা নিজেরাই বলেছিলেন যে সব পেশেন্ট তো আমি বললাম, পেশেন্ট হচ্ছে বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত কোনো কমপ্লিকেশন ওরা ডেভেলপ করেনি, ঠিক আছে। প্রসিডিওর একটা কী হয় যে পিঠে ইঞ্জেকশন দিয়ে অবশ করা হয়, দিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে পুরো এতটা টাইম, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন লেয়ার কেটে তারপর বেবি আউট করা হলো, ঠিক আছে। তখনও পর্যন্ত পেশেন্ট কিন্তু তাদের অভিযোগ যে যখন এখান থেকে আমরা এইচডিউতে নিয়ে গেলাম কিন্তু পেশেন্ট পার্টিকে না জানিয়ে নিয়ে গেছেন। এটি কি কখনো সম্ভব হয়? এটা আমাদের তো সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে। তাহলে মূলত যেটা বিষয় বোঝা যাচ্ছে যে মানে মৃত্যুর কারণ হিসেবে যেটা বলতে যাচ্ছে যে মানে ব্লাড প্রেশারটা ডাউন হয়ে যাওয়া এবং ওষুধ দেওয়ার পরেও সেটা স্বাভাবিক জায়গায় ফেরেনি, এটাই মূলত সমস্যা ছিল। এবার দেখুন আনুমানিক যেটা প্রাথমিকভাবে যেটা আমরা বলতে পারছি সেটা তো পোস্টমর্টেম রিপোর্ট হচ্ছে ডিএস বলতে পারবে যে ওনার না মানে এখানে ট্রিটমেন্টে যেটা মনে হলো মানে আপনার হ্যাঁ ওনার হচ্ছে যেটা ব্লাড প্রেশারটা যে ডাউন হচ্ছে ফল পড়ে গিয়েছে পরে আর ওটা ওষুধ দেওয়ার পরেও আর হ্যাঁ যেটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে আমি আপনার ক্ষেত্রে যতটা ওঠা উচিত, ঠিক আছে। মাল্টিপল হচ্ছে আপনার ওই চিকিৎসা পদ্ধতি দেওয়ার পরও বিভিন্ন ইঞ্জেকশন বিভিন্ন ওষুধ দেওয়ার পরও কিন্তু যতটা আমরা এক্সপেক্ট করছিলাম ততটা উঠছিল না। ফলে তখন এই ডাক্তারবাবু আমি ঠিক আছে আমাদের যিনি আরএমও আছেন ডক্টর প্রীতি মণ্ডল সবাই মিলে ডিসিশন নিই যে হচ্ছে তাহলে এইচডিউতে শিফট করা ভালো, কারণ যেহেতু ওনার ফুসফুসে জল জমে আছে একটা ভেন্টিলেশন সাপোর্ট পেলে পারে, তাহলে কি প্রেশার দিয়ে অক্সিজেনটা ঢুকানোটা অক্সিজেনটাই মেইন। পেশেন্ট পার্টি আপনি থানায় অভিযোগ করেছেন ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে, এই ব্যাপারে কী বলবেন? দেখুন সেটা তো আমার কিছু বলার নেই, আমাদের যা বলার আর বক্তব্য সে তো বলে দিলাম। এবার ওনাদের বক্তব্য করেছেন বা পোস্টমর্টেম রিপোর্ট আপনার হচ্ছে ওটাই এখন ঠিকঠাক বলতে পারবে। স্যার শুরুতে আপনাদের কিডনির সমস্যা নিয়ে কিছু বলছিলেন, বিষয়টা কি ছিল? কিডনি সমস্যা মায়ের নয় বেবির ছিল। বেবি তো সুস্থ, বেবি কেমন আছে? বেবি আপাতত ডক্টর প্রীতি মণ্ডলের আন্ডারে আছে, ঠিক আছে, আপাতত ঠিক আছে। বেবির যা আছে সেটা উনি বেটার বলতে পারবেন, হয়তো বেবি সার্জারি লাগতে পারে, ঠিক আছে, কারণ ওনার যা রিপোর্ট ছিল বাচ্চার হচ্ছে মায়ের পেটে পেচ্ছাপ করতে পারছিল না, বাঁ দিকের কিডনি ঠিক ছিল, ডান দিকের কিডনিটা মানে কিডনি থেকে যে পাইপটা বেরায় মূত্রথলি পর্যন্ত ইউরেটার বলে ওটা ফুলতে শুরু করেছিল আর কিডনিতেও জল জমতে শুরু করেছিল। ওটার জন্যই আমাদের কালকে ডেট রাখা হয়েছিল যে বেবিকে বের করে নিই, তারপর তার ফার্দার ট্রিটমেন্ট বেবির যেটা হয় আল্ট্রাসাউন্ড করা, কেন পেচ্ছাপ কোথায় অসুবিধা হচ্ছে
তার মেডিকেল ট্রিটমেন্ট লাগবে না সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে, সেই প্যাটার্ন আপনার ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করার জন্য। বলছি ডাক্তারবাবু পেশেন্টের নাম কি ছিল? বর্ণ দত্ত। নার্সিংহোমে কোনো ভাঙচুর বা কোনো কিছু আপনার উপরে শুনতে পাচ্ছি যে হামলা হয়েছিল হাসপাতালে, এরকম সেটাকে কোনো কমেন্ট করছে। আপনারা কি এই বিষয়ে কোনো কমপ্লেন করছেন নাকি যে না কোনো হামলা বা ভাঙচুর এরকম কিছু ঘটনা আছে? সেরকম স্যার কটার দিকে সিজার হয়েছিল? 8:30 ওই 8:30 নাগাদ। আর এর মতন কত সময়ের মধ্যে মানে পেশেন্ট টেস্ট করে গেল? এখন পেশেন্ট আমরা শিফট এখান থেকে হচ্ছে শিফট করিয়েছি হচ্ছে অ্যারাউন্ড আপনার 9:45 এরকম, ঠিক আছে। এবার এখান থেকে গেছে ধরুন ওই 5 মিনিট অ্যাম্বুলেন্সে। মানে ইয়ের পর বেবি বর্নের পর থেকেই মানে সমস্যা পেশেন্টের যে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করতে শুরু মোটামুটি করেছে। 1-1.5 ঘন্টা থাকার পরে হ্যাঁ, মোটামুটি এখানটায় বেবি আউট হওয়ার পরেও আমরা 45 মিনিটস ডাক্তারবাবু যথেষ্ট চেষ্টা করেছেন। সাথে আমরা আরও একজন অ্যানেস্থেসিস্টকে ডেকে এনেছিলাম হেল্পিং, মানে আপনার সেকেন্ডারি ওপিনিয়ন এগুলো দেওয়ার জন্য। সাথে ওটিতে হচ্ছে ডক্টর প্রীতিও ছিলেন, ঠিক আছে। দিয়ে তারপর এখান থেকে শিফট করা হয়েছে। ঠিক আছে।